সবাইকে সালাম ও নমস্কার জানিয়ে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। আমি আপনাদের বাপন স্যার, চা আর চর্চা। আজকের অনুষ্ঠানের বিষয় মালদা রাম, মালদার পরিচয়। অনুষ্ঠানের আয়োজক পরাণ সমাজ কল্যাণ সমিতি, মাস ক্রিয়েটিভ স্টুডিও ও মাটি। আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে থাকছেন শেখ মাহতাব আলী মহাশয়। সম্পূর্ণভাবে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের পাশে থাকবেন এই কামনা রইল। ধন্যবাদ। দাদা নমস্কার। আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে মালদার আম, মালদার পরিচয়। তো মালদার আম, মালদার পরিচয়ে যে আপনাকে আজকে যেটা আলোচনা বলা হয়েছে বা করা হবে, মালদার আমটা কী? মালদার আম কি বলতে বোঝায় অনেক রকমের আম। আচ্ছা, বলতে অনেক রকমের আম। যেমন তাদের মধ্যে আমাদের বেশি বিখ্যাত হচ্ছে ফজলি এবং অন্যান্য হিমসাগর, বৃন্দাবনী, তারপরে ফরিদুল, এগুলো আমের নাম সবাই জানে না। আচ্ছা আচ্ছা, ভ্যারাইটিজ আম আছে, আমের প্রচুর নাম আছে। তো আমাদের বেশি করে পরিচিত হলো ফজলি, আসনা, ল্যাংড়া, হিমসাগর, সোনিয়া। জনপ্রিয়তা পেয়েছে এমন কোনো আম আছে আমাদের যে? হ্যাঁ, আমাদের জনপ্রিয়তা এবং বিখ্যাত বলে পরিচিত আছেন মালদার ফজলি আম। ফজলি আম, তার স্বাদ মসৃণতা কীরকম? তাও স্বাদ আঁশ, প্রচুর আঁশ আছে তার মধ্যে। যেটা মাংস বলছে ওটা সব থেকে পরিমাণ বেশি এবং ওজনটাও কীরকম ওজন? 1 কিলো থেকে 700 থেকে শুরু করে 1.5 কিলো 15 কিলো পর্যন্ত হয় এবং দেখতে সুস্বাদ, পরিষ্কার হলে বিখ্যাত। তো মালদার আম বিশেষ করে যে ভৌগোলিক গুরুত্বটা রয়েছে, তো মালদার আম কোন জায়গায় বেশি জন্মায়? আমাদের মালদার আম বেশি ভাগ দেখতে পাওয়া যায় আমাদের বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে। রতুয়া রতুয়া মালদার মধ্যে রতুয়া, তার মধ্যে পরানপুর, একবন্যা, আড়াইডাঙ্গা, এদিকে রতুয়া। তাহলে আমাদের এই পরানপুরের মধ্যে আটটাবাড়ির আম কলকাতা পর্যন্ত বিখ্যাত। কলকাতাতে শুনলে আটটাবাড়ির আম আসলে তাহলে বেশি দামের চাষিরা ওখানে দামটা পায়। আড্ডাবাড়ির এর সুস্বাদ একটা এবং চিকট চেহারা গেল। এইগুলো এলাকার বৈশিষ্ট্যগুলো কীরকম, জলবায়ু কীরকম, মাটির কীরকম? সেখানকার জলবায়ু আগে থেকে আস্তে আস্তে জলবায়ুগুলো এবং আবহাওয়াগুলোর পরিবর্তনের ফলে আস্তে আস্তে আমের হয়ে যাচ্ছে, দুর্বল হচ্ছে। ওই আমি বলছি ওখানকার যে জলবায়ু ও মাটির, যে মাটিতে কি মাটি তো হচ্ছে আমাদের আছে এঁটেল দোয়া। হ্যাঁ, আমাদের এই যে আড্ডাবাড়ির যে মাঠ আছে এটাতে এঁটেল মাটি আছে, বেশিরভাগ এঁটেল বলতে পুরোপুরি এঁটেল না,
আর দোহাসন আচ্ছা আচ্ছা। মানে মাঝামাঝি ধরনের মাটি যেটা সে এখানে ওই জন্য আমটা একটু বেশি মানে উৎকৃষ্ট মনে এবং সে কাটবে। তো যেটা বলতে চাইছেন জনসাধারণকে যে এঁটেল মাটি মানে এটা মিশ্রণ মাটির মধ্যে আমের আমটা একটু ভালো হয়। মিশ্রণ মাটিতে এই আমের জন্য উপযুক্ত মাটি এটা। আমের জন্য উপযুক্ত। তো বলছি আমের বৈশিষ্ট্য বা টেক্সচার সম্বন্ধে যদি একটু আলোচনা করেন, কীরকম হয়, স্বাদ কীরকম হয়, মসৃণতা কীরকম হয়? আমের স্বাদ তো আমরা প্রত্যেক আমের একটা বৈশিষ্ট্য আছে। বিভিন্ন আমের স্বাদ এবং সুগন্ধ মানে আলাদা আলাদা আছে। আচ্ছা যেমন নেংড়ার একটা স্বাদ আলাদা আছে, ওর মধ্যে একটু লবণাক্ত আকার। হিমসাগর আবার খুব কড়া মিষ্টি আছে, আম্রপল্লী কড়া মিষ্টি আছে, ফজলি আবার মানে রসালো আছে। এরকম বিভিন্ন আমের বিভিন্ন স্বাদ আছে। আসলে একটু টকভাবে আছে, কিন্তু তবুও মানে সেই সিজনের মানে ভালো সে স্বাদ। তো বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন সুস্বাদ আছে। যেমন গোপাল ভোগ অ্যাডভান্স হয়, ওটা সেই সময়কার জন্য খুব ভালো। আচ্ছা। তো আমাদের যে মালদার আমের আকার, আকৃতি বা ধরন কীরকম হয় আর অন্যান্য আমের থেকে জায়গা থেকে আমাদের মালদার আম এত কেন ভালো হয়? আমাদের মালদার আম সুস্বাদ এবং আমের সাইজটা একটু ভালো এবং চিকন। আর অন্য অন্য এলাকার আম যেমন উত্তরপ্রদেশের আম, ভারতপুরের আম, মানে প্রত্যেক দেশেই তো আম হয়, তাদের মধ্যে ওদের কোয়ালিটি হচ্ছে ছোট। আচ্ছা। হ্যাঁ, আর আমাদের আমের মধ্যে বেশিরভাগ শ্বাস থাকে, আঁশ আছে মানে যেটা মাংস। আচ্ছা আচ্ছা। আর ওদের আমটাতে একটু মানে উঠিগুলো বড়, ভিতরে যে একটা আঁঠি হয় সেই আঁঠিটা বড় এবং আমটা সাইজে ছোট। ওদের আম যদি ধরলাম নেংড়ায়, আর তো নেংড়ায় 6টা কিলো হবে, আমাদের নেংড়া 3টা, 3.5টা, 2.5টার কিলো। আচ্ছা আচ্ছা। মানে ওজনের দিক দিয়েও উন্নত। আর দাদা আরেকটা আপনাকে প্রশ্ন করি যে পুষ্টিমূল্য বা স্বাদ উপকারিতা যে মানুষ কেন আম খাবে? আম আম তো একটা অমৃত ফল। এর মানে জবাব নেই, যতই খেয়ে নাও। মানে অন্যান্য খাদ্য থেকে মানে যেমন আপেল খেলে 2টা থেকে 4টা খেলে দাঁতের গোড়া শেষে মানে মনে হচ্ছে চাম উঠে গেল। কিন্তু আম এক একটা মানুষ 2 কিলো 3 কিলো আম খেলেও কোনো রকমের মানে অসুবিধা হয় না, এবং পায়খানা ক্লিয়ার হয়। আর এবং আমে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এবং পুষ্টিকর আছে বলে আমকে আবার জুস বানিয়ে মানুষ রেখে দেয় এবং বিভিন্ন সময় ওই আমকে ব্যবহার করে। আম সত্য আবার মানে তৈরি করে রাখে আমাদের মানে পারিবারিক। আর তো দাদা ওই খাদ্য তালিকা হিসেবে কি আম ব্যবহার করা হয়? হ্যাঁ, অবশ্যই। আম সত্যকে আমরা বানিয়ে রেখে দিই, আবার রুটির সঙ্গে ওটা ভিজিয়ে খাওয়া যায় অন্য সিজনে, মানে আম শেষ হয়ে যাওয়ার পরে। তো বলছি দাদা আমরা যে মালদার আম বিভিন্ন রান্নাতেও ব্যবহার হয়। রান্নাতেও ব্যবহার হয়। আমের ধরে নাও কি মাছ দিয়ে রান্না হয়, আচ্ছা খুব ভালো সুস্বাদ হয়। আচ্ছা। আমকে আবার এমনি মানে তরকারি করে খাওয়া যায়। মানে আম সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কাজে লাগে। তো এর মধ্যে আমরা আচারও করতে পারি। আচার হয় তো মানে আচার থেকে শুরু করে, চাটনি থেকে শুরু করে, সালাদ থেকে শুরু করে যাবতীয় মানে বাণিজ্যিক হিসাবেও ব্যবহার করা। মালদার আমকে ঘিরে কোনো বড় অনুষ্ঠান বা কোনো উৎসব উদযাপন হয়ে থাকে? আমার জানা মতে আমের মানে আমবতী বলে মেলা হয় বর্ধমানে, এবং আমাদের এখানে জামাই ষষ্ঠী বলে আমের একটা ভালো প্রভাব আছে। আচ্ছা। জামাই ষষ্ঠীকে আমের সময় ডেকে মানে বরণ করা হয়, জামাইকে বরণ করা হয় আম দিয়ে, এবং সেই সময় আমের বাজারটাও একটু ভালো হয়। মনসা পূজাতে আমের প্রয়োজন হয়। মানে গুয়াহাটি, আসাম, গুয়াহাটি এগুলোতে আমের প্রচুর চাহিদা হয় আমের সাথে। কিন্তু আমি আরেকটা শুনেছি যে সরস্বতী পুজোতেও ব্যবহার করা হয়। যেটা আম থেকে বললাম তো, আম হচ্ছে অমৃত ফল, সব পূজাতেই লাগে। এবং সর্বজাতি, কোনো জাতের ভেদাভেদ নাই, সব জাতিতে ব্যবহার হয়। এমনকি যদি খারাপ কথায় বলা যায়, পশু পাখি যত আছে তারাও আম মানে সেই সাথে বলেছে। এখানে দাদা এই আম চাষ করার ফলে স্থানীয় মানুষের অর্থনৈতিক বা
আন্তর্জাতিক চাই, অর্থনৈতিকটা আগে বলুন, তারপর আন্তর্জাতিকে যাচ্ছি। অর্থনৈতিক বলতে এখানে আম যখন থেকে মানে আম না হওয়ার আগে থেকে নিচু লেভেল থেকে লেবার শ্রেণী থেকে শুরু করে আম ফলাবার পর্যন্ত মানে মানে বিভিন্ন মানে আমকে মানে যখন তৈরি হয়ে গেল পরিচর্যা থেকে শুরু করে মানুষ মানে এই এর থেকে উপার্জন পায়। যেমন আমি বলে দিচ্ছি কি প্রথমে কাছে সার দেওয়া হলো, চাষ করা হলো, ট্রাক্টরে লাগলো বা হালের মানে চাষিরা পেলো টাকা। তারপরে চলে গেল সার দেওয়ার পরে স্প্রের সময় লেবাররা খাটলো। এবার আম হলো যখন তো যোগানদার লাগলো, যখন আম ম্যাচিওর হয়ে গেল তো লেবার ভাঙছে, ওই আমটাকে প্যাকিং করলে আর এক লেবার লাগছে, গদ্দি হলো ওখানে গাড়িতে যাচ্ছে, আবার ওই গতি থেকে গাড়িতে করে বিদেশে পাঠানো হচ্ছে। মানে 99% লোক এই আমে উপকৃত পায়, চাষি থেকে শুরু করে। তো এর আন্তর্জাতিক চাহিদা কীরকম? আন্তর্জাতিক চাহিদা বলতে বিভিন্ন দেশে ওই আম যায়, আমাদের মালদার আম এবং আরও বিভিন্ন জায়গার আম যায়, কিন্তু তার মধ্যে মালদার আমটা বিভিন্ন জায়গা আমি জানি মোটামুটিভাবে কি আমাদের আম দুবে যায়, আমেরিকা যায়, তারপরে মানে আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলো বাংলাদেশ থেকে শুরু করে যে আছে প্রতিবেশী রাষ্ট্রগুলো সেগুলোতেও যায় আম। আমি যেটুকু জানি দাদা, যে আপনি একজন শিক্ষক, সমাজসেবী, তার পাশে আপনি একজন বিজনেসম্যান। তো আমের বিজনেসের আপনি যদি কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন, যে আম চাষ আপনি কেন করবেন? আমার জানা মতে আমের চাষে সবাই উপকৃত পায় বলে আমের চাষটা বেশ, মানে সবাই যা আছে গরু ছাগল থেকে শুরু করে মানে আন্তর্জাতিক ব্যবসায় আর আমের যে আমসত্ব থেকে শুরু করে আচার, আমচুর, এই যে বাণিজ্যিক হিসাবে ব্যবহৃত হয় জুস, তো এখানে তো সবাই উপকৃত পাচ্ছে বলে আম চাষের উপরে বেশি মানে পরিমাণে সরকারও হেল্প করছে এখন আম চাষিদেরকে, মানে বিভিন্নভাবে চাষবাস উন্নত মানে চাষবাস করাবার জন্য। এখন আমাদের বর্তমানে এলাকাতে আমাদের একটা বৃন্দাবনী আসনা বলে শেষ সিজনের আম, আচ্ছা, ওটাতে এখন একটু ছং বেশি হয়েছে, তো ওটা আমাদের এলাকাতে ফলেছে খুঁজছে, আর এখন দামও ভালো পাচ্ছে, মানে 40-50 টাকা করে কিলো এখানেই আমটার দাম। বিদেশে গেলে আরও বেশি দাম পাওয়া যাবে। তো সেই আমটার বাগান বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আমাদের ওরা খাতে ওই সুভাষ বলে আছে, ওরা আনি 3 বিঘা বাগান ওখানে পড়েছে, ভালো চাষি এবং আমটাও ভালো পেয়েছিল এবছর, ভালো দাম পেয়েছে। আচ্ছা। তো মোটামুটি 50 টাকা করে ও বিক্রি করেছে এখানে লোকালে। তো আম চাষে আরও উন্নত করতে গেলে কী দরকার করতে পারে? সরকারের দিক থেকে কী হেল্প চাওয়া যেতে পারে, যে সরকার এই আম চাষের জন্য আরও একটু এগ্রি হয়, আগিয়ে আসুক? চাষিদের কাছে তো সেরকম মানে টাকা থাকে না বলে ঠিকমতো আমকে ফলাতে পারেনি। দেখা যায় কি চাষিরা যেটুকু আম ফলায় তার থেকে বেশি যারা ব্যবসা করে তারা বেশি আমটা ফলায়। ব্যবসায়িক যারা তারা টাকা খরচা করতে ভয় করেন, আর চাষি যে আছে সেই টাকা মানে লাগায় না। অতএব বিভিন্ন সময় যে বিভিন্ন উপদ্রব হয়, মশা মাছি মানে বিভিন্ন লেদা পোকা থেকে শুরু করে আক্রমণ যে করে, এখানে সরকারের ভূমিকাটা কী হতে পারে? আর সরকারের ভূমিকা বলতে সরকার যে বিভিন্নভাবে চাষিদেরকে যদি হেল্প করে এবং লোনের মাধ্যমে টাকা পয়সা দেয়, আচ্ছা, হ্যাঁ, দিয়ে চাষবাস করায় বিভিন্ন জায়গায়। আমাদের এখানকার চাষিগুলো প্রথম দিকে পেয়েছিল এবং করেছিল, এখন বর্তমানে আরও ওই সেরকম সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে না, চাষিদেরও পাচ্ছে না। তো আপনি সরকারকে কী বলতে আমাদের সয়ের মাধ্যম দিয়ে, চায়ের চর্চার মাধ্যম দিয়ে না, চাষিদেরকে এবং আম চাষিদের যে বিভিন্ন সময় দুর্যোগ হয়ে যায়, ঝড় বাতাস, হ্যাঁ, তার ভয়ে চাষিরা যে আম বিক্রি করে দেয়, চাষিরা সেই টাকাটা পায় না, ব্যবসায়ীরা পেয়ে যায়। তো চাষিদেরকে যদি সেরকম দুর্যোগ থেকে রক্ষা করার যদি সরকার ব্যবস্থা নেয়, কি চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে, যদি হেল্প করা যায় তাহলে হয়তো চাষিরাও সেরকম ব্যবসায়ীদের মতো করতে পারবে, তারাও বেশি মুনাফা লোক নিতে পারবে, তারা আরও মানে আমরা বেশি বাড়ো।
তো এইগুলো মানে এর মধ্যেও তো অনেক রকম সমস্যা দেখা দেয়। সেটা সমস্যার মোকাবেলা কীভাবে করেন? যেমন পোকামাকড় লেগে যায়। তখন আমরা কীটনাশক দিয়ে আমরা স্প্রে করি গাছে নিচে, আবার আমি তো ফ্রোডন দিলাম গাছে, আবার স্প্রে করালাম বিভিন্ন সময়। পরিচর্যা করতেই থাকতে হয়। আম মানে মুকুল হওয়া থেকে শুরু করে আম মেচুর হওয়া পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় পরিচর্যার মাধ্যমে কীটনাশক ওষুধগুলো ব্যবহার করতে হয়। এইভাবে পোকামাকড় রোধ করেন। আর এটাকে আরও যদি টেকসই করা যায় চাষাবাদটাকে, আম তো একটা উন্নত ফসল, তো এটি দীর্ঘমেয়াদী করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত? আমরা তো আমের দীর্ঘদিন ধরে সরকারও ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমকে ওই আপেল এবং বেদানা বা আঙুরের মতো যে স্টোর করে রাখছে, আমকে রাখা যাচ্ছে না। কেন? আম সেরকম টিকসই না। কিন্তু আমরা কাছে মানে এখন বর্তমানে কিছু কিছু ওষুধ নেমেছে কি হয়তো 10 দিনের মতো রক্ষা করা যায় পাকতে। আম যখন পেয়ে গেল, তো একটা স্প্রে আছে, পরে দিলে হয়তো 10 দিন থেমে যাবে, পাকবে না। তো এর মধ্যেই মানে ব্যবস্থা দিতে আর ফজলি আমটা কোন সময় পাবে দাদা, যদি আপনি বলেন আর কি? এই আমটা পাকতে মানে আষাঢ় মাস থেকে শুরু করে পাকতে। আচ্ছা, আষাঢ় থেকে মানে পাকে, শ্রাবণের মানে হতে হতে হয়ে গেছে। শ্রাবণের প্রথম দিকে ফজলিটা শেষ হয়ে গেছে। আর শ্রাবণ থেকে আবার শুরু হয়ে আসনা, আসমা শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত চলে। বৃন্দাবনীটা ভাদ্রর পর থেকে আবার স্টার্ট হচ্ছে। আর এমনি লোকাল আমগুলো গোপালভোগ এগুলো মানে বৈশাখ শেষ জ্যৈষ্ঠী চাপতে চাপতে গোপালভোগ স্টার্ট, তারপরে অন্যান্য ন্যাংরা মানে ছড়তেই থাকে। এইভাবে করে মোটামুটি 6 মাস আমের উপরে মানুষ নির্ভরশীল। স্থানীয় ব্যবসায়ীরাও এরকম এতে সবাই লাভ করে। ব্যবসায়িক, লেবার, পাইপ থেকে শুরু করে যাদের গাড়ি আছে, ট্রাক্টর আছে, মানে কি দোকানদার যেরকম। আপনি কীরকম উপকৃত হন আমের চাষ করে? আমের এরকম মনে পান। আমি আমের ব্যবসা 82 সাল থেকে করছি। 82। এবং প্রথম 82 সালে আমি কলকাতা যাই, তখন কলকাতার মানে সুতলির মধ্যে দড়ি দিয়ে আমকে উঁচু করে বেঁধে নিয়ে যেত। আচ্ছা, আর সেই ডালিগুলো মাথায় খাড়া করে মেছোতে বিক্রিয়েছে। আচ্ছা। তো ওখানে মেছোতে, কলকাতা মেছোতে ল্যাংড়া আমের খুব মানে চাহিদা ছিল, ভালো ল্যাংড়া। মানে আমাদের আড্ডাবাড়ির নামই ছিল ওখানে, আড্ডাবাড়ির ল্যাংড়া আয়া। তার দাম প্রচুর, সেই সময় প্রচুর দাম হতো। এবং হিমসাগর মানে কলকাতা মেছোতে ভালো কোয়ালিটির আম খায়, মানে সুস্বাদ এবং সুন্দর আমের চাহিদাটা বেশি। তা আপনারা ওইভাবে পরিস্থিতি করেন, মানে প্রস্তুত করেন যে আম মানুষ খাক, স্বাস্থ্যবান হোক। আর স্বাস্থ্যের পক্ষে ভালো, কোনো ক্ষতি নেই। উৎপাদন বাড়াতে আধুনিক কিছু প্রযুক্তি যদি যেগুলো ব্যবহার করে বা কৃষিকাজে ব্যবহারযোগ্য, যারা কীভাবে ব্যবহার করেন, আমরা ওই সময়টা থেকে শুরু করেন। মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আমরা গাছে মানে হাত দিতে শুরু করি। হাত বলতে জৈব সার। আচ্ছা। হ্যাঁ, আর কিছু এখন তো মানে জৈব সারের খুব অভাব। গোবর থেকে শুরু করে এগুলো যেগুলো বাড়িতে সারগুলো হতো আগে, সেই সব সারের অভাব হয়েছে আমাদের। মানে রাসায়নিক সারও নির্ভর 10-26 যেসব সার আমরা গাছের গোড়াতে রিং করে রিংয়ের মধ্যে দিয়ে আবার চাপা দিয়ে দিই। এটা যে বর্ষা পড়লো, তো মানে গাছের শিকড়ে চলে গেল। আর এই বর্ষা পড়লেই গাছের শিকড় ছাড়ে, তখন খাদ্যটা খুব তাড়াতাড়ি তারা নির্ভর করে এবং পাতার মধ্যে যে ক্লোরোফিল সবুজ দানাটা ফিরে আসে এবং কচি পাতা ছাড়ে, সেই কচি পাতা থেকে আবার মুকুল থেকে আম হয়। আর বাজার বিস্তৃতি যদি বলেন, স্থানীয় বাজার বিস্তৃতি, যে স্থানীয় বাজারে কোথায় কোথায় আম পাওয়া যায়? আমাদের তো স্থানীয় বাজারে মালদা তো মানে আমতলার নামই আছে, ওখানে সব রকমের আম ওখানে গিয়ে পৌঁছায় লোকাল হিসাবে মালদাতে। এবং বিভিন্ন স্টেনের দোকানে, বাজারে, সব জায়গাতে আম মানে পাওয়া যায় আমের সিজনে।
আর আমি আপনাকে আরেকটা প্রশ্ন যেটা করছি যে মালদার আমের ভবিষ্যতে কি করতে চাইছেন? আমাদের মালদার আমের ভবিষ্যৎ ধরে রাখার জন্য যেভাবে এখন বর্তমানে চাষিরা বাগানগুলো টাকার মুনাফাতে ছেড়ে দিচ্ছে, সেইভাবে ছাড়া উচিত নয়। কারণ এই যে কাল্টার ব্যবহার করছেন আম বেশি পর্যাপ্ত পরিমাণে ফলাবার জন্য, চাষিরা তো চাইবে। আর সেই ফলাতে গিয়ে গাছকে দুর্বল করে দেয়। যতটা পরিমাণ খাদ্য দেওয়ার সেই পরিমাণে খাদ্য পাই না গাছ। কাল্টার দেওয়া যাবে, কিন্তু খাদ্যটাও দিতে হবে, সেই পরিমাণে খাদ্য দিতে হবে, তাহলে গাছ ঠিক থাকবে। নাহলে আস্তে আস্তে গাছগুলো পরিমাণটা যদি বলেন যে আপনি একটু পরিমাণটা যদি উল্লেখ করেন কত হচ্ছে গেলে, যেমন জৈব সার হয়তো গোবর দিল রিংয়ের মধ্যে কমসে কম 3 থেকে 4 কেজি। আবার গাছের গাছ কত বড় আছে ওই হিসাবে 3 কিলো 4 কিলো 2 কিলো থেকে শুরু করে গাছগুলা প্রত্যেক গাছের 10-26 ডিএপি এইসব দেওয়া এবং ফলন এইসব দেওয়া দরকার। কাল্টার দিয়ে কি চাষিরা উপকারিতা পায়? না, অবশ্যই কাল্টারে আমটা বেশি ফলে, কিন্তু গাছের কি ক্ষতি হয়? গাছের ক্ষতি। আচ্ছা, কিন্তু আবার সার ব্যবহার করলে, ছাদ ব্যবহার করলে গাছের ক্ষতি হবে। আপনি একজন চাষি হয়ে আপনি কি বলবেন যে কাল্টার ব্যবহার করুন বা এইগুলো গাছকে ক্ষতি করে এমন কোনো জিনিস ব্যবহার করুন? না, গাছকে ক্ষতি করে এরকম জিনিস তো ব্যবহার করা উচিত নয়। কিন্তু ওই চাষিরা তো করেই না কোনো দিন। যারা ব্যবসায়িক আছে তারা কম দামি কাল্টারগুলো দিয়ে বেশি ফলাবার চেষ্টা করে। আর কাল্টারের মধ্যে আবার ভাগ আছে, দামিটা দিলে গাছের সেরকম ক্ষতি হবে না এবং খাদ্য দিতে হবে। আর কম দামিগুলোতে গাছের ক্ষতি। এটাতে পুষ্টিকর হবে, গাছের উপকারিতা হবে, সেগুলো আপনারা ব্যবহার করেন। সিনথেটিক আর এইসবের মধ্যে ভাগ আছে। হ্যাঁ, যেমন সিনথেটিক বীজগুলো যে ব্যবহার করে ওগুলোতে গাছের ক্ষতি করে। আর আলফামেট্রিং যেগুলো আছে, হ্যালো, আন্তর্জাতিক বাজারে মালদার আমের ভবিষ্যৎ? আন্তর্জাতিক বাজারে আমরা তো মালদার আম বিভিন্ন জায়গায় তো যাই, একটু আগে বললাম। হ্যাঁ, আন্তর্জাতিক বিশ্ব বাণিজ্যতে আমের একটা সুনাম আছে। আর কি সবই তো এই যে আমচুর, এটা তো বিভিন্ন জায়গায় যায়। আমচুর থেকে অনেক রকমের জিনিস তৈরি হয়, রং থেকে শুরু করে বিভিন্ন জিনিস তৈরি আমচুর থেকে। আর এটা আচারটা আবার ওটা সালাদ তৈরি হয় আলাদা। আচ্ছা। আর সালাদ জিনিসটা হচ্ছে কি ওই পুরোটা আমের চোখা থাকবে না, শুধু আমের আঁশটা থাকবে, ওটা দিয়ে সালাদ তৈরি হয় বিভিন্ন রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন দেশে তৈরি হয়। এটা আমাদের এখান থেকে চলে যায়, এটা রাখে। আচ্ছা, লবণ দিয়ে রাখে গর্ততে, আমকে ছিলে আর শুধু এটা করে রাখে সালাদটা। আর ওইখানে বিদেশে গিয়ে ওখান থেকে আবার চাটনি হয়ে আমাদের বোতলের মধ্যে চলে আসে, মুড়ির সঙ্গে বিভিন্ন জিনিসের সঙ্গে খাওয়ার সঙ্গে হয়তো হোটেলে দিল আলাদা করে। আমটি কীভাবে খেয়েছি? তারপরে আমকে আমরা এমনিতে আমরা আম খেয়েছি, যে কী দিয়ে খেয়েছেন? মুড়ি দিয়ে খেয়েছেন? আড়ি দিয়ে, ভাত দিয়ে, সাবু দিয়ে, ছাজু দিয়ে, এমনকি প্রত্যেক খাওয়ার মধ্যে আম খাওয়া যাবে। তাহলে আপনি যেটা বলতে চাইছেন যে আমকে আমরা যে কোনো খাবারের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারি। আম শেষ হয়ে গেল যারা বন্ধুগণ, আজকে দাদা যিনি বলছেন যে আম আমরা সব খাবারে ব্যবহার করতে পারি। আমরা পাকা আমকে পুড়ে দিয়েও খাই, কাঁচা আমের আচার করেও খাই, এমনকি ভবিষ্যতের জন্য আমরা যে আচার ব্যবহার করি সেটাও দাদা আপনার মুখে শুনলেন। দাদাকে আজকে পেয়ে আমি খুব আনন্দিত, ভালো লাগছে দাদার সাথে কথা বলে। তো দাদাকে আর কিছু আমার পার্সোনাল কিছু প্রশ্ন রয়েছে যেগুলো বলবো। যে দাদা আপনার শেষ যে আপনি যে একটা যৌবন হয়ে ফিরলেন, আপনার শিশু বয়স থেকে যখন আমি 10-11 কথাটা জিজ্ঞাসা করছি আপনাকে, যে সে সময় আপনার কীরকম পরিস্থিতি ছিল, আপনি কি ভেবেছিলেন, কি করতে চেয়েছিলেন? না, আমি লাইফে আমার যখন লাইফ ছিল, সেই সময় আমি চিন্তা ভাবনা করছিলাম কি 7-8 পরে আমি আর করতে পারবো না। আচ্ছা, তো যাকে মাঝখানে আমার পড়াশোনা ছুটে গেছিল। তো
তারপরে কয়েক বছর পরে আবার আমি পুরানপুরে অ্যাটাচ প্রাইমারিতে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, অ্যাটাচ প্রাইমারিতে আপনি অ্যাটাচ প্রাইমারির ছাত্র আমিও। তখন তার আগে ছিল বিনয়বাবু হেডমাস্টার ছিল। আচ্ছা আচ্ছা সেই সময় আমি অল্প কয়েকদিন পরে ছেড়ে দিয়েছি। আচ্ছা তারপরে আবার ফিরে আসলাম যখন স্কুলে, তো দেখছি কি কামনিবাবু আছে, আচ্ছা পবনদার বাবা, আচ্ছা তার কাছে পড়লাম প্রায় মানে 3 থেকে 4 2 বছর। আচ্ছা। তারপরে ওখান থেকে আমি হোস্টেলেই থেকে যাই, পরানপুর হোস্টেলে। হোস্টেল থেকে পড়াশোনা করে হোস্টেল থেকে পড়াশোনা করলাম। বাড়ির আর্থিক অবস্থা সেরকম ছিল না, মানে আর্থিক অবস্থা ভালো ছিল, হ্যাঁ জমি জায়গা আমাদের ছিল, কিন্তু আমার বাবার অসুখ হয়ে যাওয়াতে জমি চাষ করতে পারছিলেন, জমি লা দিতে দেওয়া ছিল। সেই সময় প্রসব টসব হতো না, এবং সেই সময় উন্নত মানের মানে বীজ টিজ ছিল না, জলের ব্যবস্থা ছিল না, মানে কৃষি বিপ্লব ছিল না। কিছুদিন পরে আমাদের এখানে বনি খানের মাধ্যমে আমাদের মানে চাষি থেকে জলের ব্যবস্থা হলো। তারপরে বিভিন্ন উন্নত মানের ধান টান আসলো। তাহলে মানে তখন তো 2.5 মণ 3 মণ ধান ভুট্টা হতো দোকানে, এখন তো ভুট্টা 20 মণ হয়ে যায়, ধান 20 মণ হতে লাগলো, তো উন্নত হতে লাগলো। আমি সেই সময় থেকে স্কুলে থাকলাম 12 পর্যন্ত। একই চান্সে আমি 12 পাস করেছি, এখান থেকে পাস করার পরে সিমসি কলেজে পড়াশোনা করলাম। আমি যে হোস্টেলে থাকছিলাম সেখানে ফ্রি সার্ভিস দিতাম, এবং সেইখানে হোস্টেলের হাট বাজার মানে রান্না খাওয়া মানে হোস্টেলের খাওয়ার হাট বাজার যেত। সত্যি কথা বলতে দাদা যেটা বলতে চাইছেন, নিজে হোস্টেলে থেকে হোস্টেলে সার্ভিস দিয়েছেন, রান্না বান্না থেকে সবজি আনা থেকে সব কিছুই করেছেন। তো দাদা একটাই কথা বলবো যে আপনি কি মেসেজ দিতে চাইছেন আজকের যে আলোচনা বিষয়ে? না, তোমাদের এই যে প্রোগ্রাম করছো এগুলো মানুষ জানুক, মানে কার ভিতরে কি আছে, কার প্রতিভা কতখানি আছে, এইসব যে খুঁজে মানে বের করা, এটা একমাত্র যারা সমাজকে ভালোবাসে, সমাজকে চায়, সমাজের কীভাবে উন্নত অগ্রগতি হয়, তারাই পারে। আমার দিক থেকে বলছি দাদা সত্যি একজন ভালো মানুষ, তিনি সমাজসেবী, তিনি মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থাকেন। আর দাদাকে বলবো এভাবে থাকুন, সমাজের সাথে জড়িয়ে থাকুন, মানুষের পাশে থাকুন। আজকের আলোচনা বিষয়ে আপনাকে পেয়ে আমি খুব আনন্দিত এবং গর্বিত, খুব ভালো লাগলো। আপনাদের জন্য বলছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। দাদাকে নমস্কার জানিয়ে আজকের আলোচনা সবাই এখানে শেষ করছি। চর্চা। ধন্যবাদ। ধন্যবাদ। তোমাদের এই প্রোগ্রাম সাকসেসফুল হোক তার জন্যে আমি উপরওয়ালার কাছে আশা রাখবো যে আরও ভালো করে প্রোগ্রামগুলো করতে পারো। হ্যাঁ, এইটুকু আশা রাখবো, এবং প্রোগ্রামগুলো করতেই থাকো যাতে আরও বেশি করে উন্নত হয়, এবং লাইক এবং শেয়ার দেয় সবাই, মানে পাবলিক যাতে শুনে, দেখে শুনে। আপনি একটু দর্শকের ক্ষেত্রে বলে দেন, দর্শক দিকে কেমন তা আপনি একটু বলে দেন, সবাই একটু লাইক। সবাই দেখবেন এই প্রোগ্রাম এবং দেখার চেষ্টা করবেন। মানে এলাকার ছেলে, আমাদের সমাজেরই ছেলে, তারা এই প্রোগ্রামগুলো করছে, এবং বিভিন্ন চেপে থাকা ইতিহাসকে তারা খুঁজে বের করছে, এবং এরা তাহলে এইভাবে বিভিন্ন কাজে সহযোগিতায় এবং যাতে লাইক পাই, শেয়ার পাই, তার জন্যে তারা আরও এর থেকে মানে বিভিন্ন কাজে আগ্রহী হয়। তার জন্য আপনারা সবাই মিলে শেয়ার করবেন এবং লাইক দিবেন, তাহলে আরও এরা কাজ করতে উৎসাহ করবে। এইটুকু আশা রাখছি আপনাদের কাছে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ।